প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নতুন আয়োজন প্রজন্ম কথায়। আমি নওশিন নাহরিন। আমাদের এই প্রোগ্রামটা সাজানো হয়েছে বাংলাদেশের দুজন উজ্জ্বল নক্ষত্রকে নিয়ে। শুধু তাদেরকে নিয়েই না, তাদের পরবর্তী প্রজন্মকে সাথে নিয়ে। তাদের পরবর্তী প্রজন্ম এবং তাদের বিভিন্ন গল্প করব আমরা আজকে এই অনুষ্ঠানে। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমাদের এই পাক্ষিক আয়োজন প্রজন্ম কথা। প্রিয় দর্শক, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের দুজন উজ্জ্বল নক্ষত্র, একজন সঙ্গীত শিল্পী এবং আরেকজন নৃত্যশিল্পী এবং অভিনয় শিল্পী। চলুন তাদের নাম বলি এবং তাদের সাথে আমরাও পরিচিত হই। আমার ডান পাশে উপস্থিত আছেন নৃত্যশিল্পী এবং অভিনয় শিল্পী মুনমুন আহমেদ, এবং আমার বাম পাশে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী সুজিত মুস্তফা, এবং তাদের সাথে সাথে উপস্থিত আছেন তাদের পরবর্তী প্রজন্ম অপরাজিতা। ওকে, আমি শুরুতেই সুজিতদার কাছে প্রশ্ন করব যে আপনার পাশে কেন আপনার মেয়েটা বসা, কেন ও মায়ের পাশে বসা না? সে তো আমার মেয়ে, ওর মায়ের মেয়ে না। কাউন্টার। মুনমুন আপু কি বলবেন? কারণ আমার সঙ্গে তার ফ্রেন্ডশিপ, ওর আচ্ছা সঙ্গে তার ঝগড়া। আচ্ছা, কেন এটা বললো? এটা বললো এই কারণে, কারণ অপরাজিতা যে বয়সটা পার হচ্ছে এখন, এই বয়সের বাচ্চাদের মেয়েদের সঙ্গে মায়েদের একটা টানাপোড়েন দ্বন্দ্ব সবসময় চলতে থাকে। এটা চিরায়ত যেভাবে চলে এসছে, সেটা এখন আমার সাথে ওর চলছে। হ্যাঁ, সেই জন্য মানে বলবো, কিন্তু আমার মনে হয় না সে কারণেই ওখানে বসছে। এটা হচ্ছে যে বাবার সাথে মেয়েদের একটু ইন্টারফেয়ার করি। এটা শুধু বয়স না, আজকে একটা ছোট বাচ্চা এসেছে গান শিখতে ওর মায়ের কাছে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কাকে বেশি ভালোবাসো, মাকে না বাবাকে? প্রথমে বললো দুজনকেই, তারপর বললো বাবাকে। তোর মা জিজ্ঞেস করলো তুমি কেন এটা বললে? বলে কারণ তুমি সবসময় আমাকে দিয়ে ছবি আঁকাও, পড়তে বসাও, বাবা এগুলো বলে। এটা একটা চাইল্ড সাইকোলজির ব্যাপার। ওকে, মুনমুন আপুর কাছে আমার প্রশ্ন, অপরাজিতার জন্ম যখন হয়েছিল সেই মুহূর্তটার যদি একটা ছোট্ট বিবরণ আমাদেরকে দেন। ওর জন্মটা আমার কাছে এই মুহূর্তটা এক্সপ্লেন করার মতো না। আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখতাম যে, এবং ভাবতাম যে এই কি, মানে কোথা থেকে এলো, কেমন করে এলো। এবং সবচেয়ে বড় কথা, আমার একটা বাচ্চা, হ্যাঁ, আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখতাম। তাকিয়ে তাকিয়ে দিন পার হয়ে যেত। মানে কখন সকাল হতো কখন রাত হতো বলতে পারবো না, আমি দিনরাত তাকিয়েই থাকতাম। ওকে, এবার সুজিতদার কাছে প্রশ্ন, যখন বাবা হলেন প্রথম, তখন মেয়ের চেহারা দেখে প্রথম কোন কথাটি মনে হয়েছিল? আমি ভাবছিলাম যে ওর মায়ের মতো হলে বেশি ভালো হতো আর কি চেহারাটা। তখন অপরাজিতাকে কার মতো লেগেছিল? আমি চেয়েছিলাম যে চোখগুলো মুনমুনের মতো বড় বড় হবে। আচ্ছা, তো সেটাই দেখলাম যে আমার ছাপ পড়ে গেছে। তারপরেও মেয়ে, সব বাবারাই মেয়ে চায়, এবং আজকাল কেন জানি মায়েরাও মেয়ে বেশি চাইছে। আচ্ছা। তো সেটা আমার প্রথম সন্তান, ন্যাচারালি সেই। তবে মুনমুন যে বললো যে ও দিনরাত তাকিয়ে তাকিয়ে থাকতো, শুধু ও না, আমিও তাকিয়ে তাকিয়ে থাকতাম। ওকে অপরাজিতা, এবার তোমার কাছে আমার প্রশ্ন, তোমার বাবা মা দুজনই বাংলাদেশের মিডিয়াতে একজন প্রতিষ্ঠিত মিডিয়া ব্যক্তিত্ব, তোমার কাছে এটা কেমন লাগে? ভালো। আগে কম বুঝতাম, এখন একটু একটু ফিল করি। আচ্ছা, এখন একটু একটু ফিল, সেই ফিলিংসটা কিরকম, মানে কি মনে হয়? আমরা মানে খুবই আজব একটা জিনিস হয়, আমরা কোথাও বাইরে খেতে গেলে বা ঘুরতে গেলে মানুষজন আম্মু বা বাবার দিকে তাকিয়ে বলে দেখো মুনমুন আহমেদ, দেখো সুজিত মোস্তফা। আর আমার এত অকওয়ার্ড লাগে জিনিসটা। আর আম্মু সবসময় ওই রকম ড্রেস আপ করে বাইরে যায় না, আম্মু একটা জিন্স বা টি শার্ট বা একটা সালোয়ার কামিজ যেটা বাসায় পরেছিল ওভাবে বের হয়ে গেল। এবং এমনও হয়েছে আমরা 32 নম্বরে ফুচকা খেতে গেছি, আমরা বসে খাচ্ছি, দূর থেকে একটা গ্রুপ অফ মহিলা ওরা বসে বলছে আল্লাহ দেখো মুনমুন আহমেদ তো ফুচকা খায়। মানে খুব বিশাল একটা ব্যাপার এটা। আচ্ছা, সো ছোটবেলায় যখন মা কাজে থাকতেন, সবসময় মা রিহার্সাল থাকতেন, নাচের শো কিংবা শুটিং থাকতো, বাবার কাজ থাকতো, তখন তোমার কেমন লাগতো যে মা বাবা কি পারফেক্ট টাইম তোমাকে হয়তো দিতে পারতো না অনেক সময়, তখন কেমন লাগতো? ছোটবেলায় আসলে আমি যথেষ্ট টাইম পেতাম, কারণ আম্মুর কাজ আর বাবার কাজ সবই বাসায় ছিল। আচ্ছা, আম্মুর ক্লাসরুম বাসায় ছিল, তো সব কাজই বাসায় হতো। আমি মোর দেন এনাফ টাইম পেতাম, সবসময় আম্মুর সাথে স্পেন্ড করা হতো, আমার গোসল খাওয়া সব। আচ্ছা, সো এটা নিয়ে তোমার কোনো কমপ্লেন নাই? না। বাহ, চমৎকার। সুচিতা, এবার আপনার কাছে আমার প্রশ্ন, অপরাজিতা আপনাদের পরবর্তী প্রজন্ম, আপনিও তেমন একজন ব্যক্তির সন্তান যাকে আমরা অনেক শ্রদ্ধা করি এবং যাকে আমরা সবাই চিনি। তিনি একজন বিশিষ্ট টিভি ব্যক্তিত্ব এবং অধ্যাপক আবু হেনা মোস্তফা কামাল। সো বাবার কাছ থেকে আপনি যেটা পেয়েছেন সেটাই কি আপনি আপনার সন্তানকে দেওয়ার চেষ্টা করছেন? ওয়েল, আমার বাবার পরিচয় টিভি ব্যক্তিত্ব বা অধ্যাপক এটা খুব কম আর কি। উনি অনেক ভার্সেটাইল মানুষ ছিলেন। উনি, আমি তো বলবো উনি বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ গীতিকার। উনি একেবারে
উপরের সারির একজন কবি ছিলেন এবং ওনার মতন বাগ্মী বাংলাদেশে এখন পর্যন্ত সৃষ্টি হয়েছে আমি দেখিনি। এবং উনি খুব ভালো প্রশাসক ছিলেন, উনি শিল্পকলা একাডেমির ডিজি ছিলেন, বাংলা একাডেমির ডিজি থাকা অবস্থায় উনি মারা গেছেন। এবং ওনার মতন ব্রিলিয়ান্ট রেজাল্ট করে বাংলা কেউ পড়তে আসে নাই বাংলাদেশের ইতিহাসে সোফার, মানে আমি যতটুকু জানি। তো সেইটার আমি কিন্তু ওই ভার্সাটিলিটি আমি ইনহেরিট করতে পারিনি আর কি। উনি খুব এক্সেপশনাল মানুষ ছিলেন, কিন্তু কিছু ছিটেফোঁটা তো কিছু এসছে, সেটা ওর মধ্যেও কিছু ভার্সাটিলিটি গেছে আর কি। কিন্তু আমার যেটা মনে হয় যে কোনো একটা পার্টিকুলার লাইনে কোনো একজনের এক্সেল করা উচিত, সবগুলোর মধ্যে করতে গেলে কোনোটাই হয় না। কিন্তু একটা বাচ্চা তো আমাদেরও এক্সপেকটেশন বেশি হয়ে গেছে যে অনেক কিছু করুক, ও কি করবে না করবে এটা নিয়ে হিমশিম খায় মধ্যে মধ্যে। একবার সে পাইলট হতে চায়, একবার সে কোরিওগ্রাফার হতে চায়, একবার ডাক্তার হতে চায়, একবার সে আইটি স্পেশালিস্ট হতে চায়, কি কি হতে চায় আমি এখন বুঝি না যে আসলে কি হতে চায়। আমরা কখনোই ওকে কোনো কিছু চাপিয়ে দেইনি। ওর ভাবনাগুলো প্রতিনিয়ত বদলাচ্ছে, এখন তো বদলানোরই সময়, বদলাবে হয়তো আরো। অপরাজিতা, তোমার বাবা মা তো তোমার সামনেই বললেন তোমার সম্পর্কে কিছু কথা, তবে আমাদেরকেও কিন্তু কানে কানে কিছু কথা বলেছেন, সেটা কিন্তু আমরা জানি। সেটা ভালো না খারাপ সেটা আমরা দেখব। তবে সেই সাথে আরো একটা জিনিস বলবো, সেটা হচ্ছে তোমার বন্ধুরাও তোমার সম্পর্কে ছোটখাটো কিছু কমেন্টস করেছেন। তুমি কি রেডি দেখার জন্য? রেডি? ওকে প্রিয় দর্শক, চলুন তাহলে আমরা সবাই মিলে দেখে আসি অপরাজিতা সম্পর্কে তার বাবা মা এবং তার বন্ধুরা কি কি বলেছে। অপরাজিতার ভালো মন্দ বলতে গেলে আমি একটু ছোটবেলা থেকে বলতে চাই। সে যখন ছোট ছিল ভীতু টাইপের, খুব লক্ষ্মী, কথা বলতো প্রচুর। ওর নামই দিয়েছিলাম বকবকাতুন নেসা এবং পটপটানি মোস্তফা, দুটো নাম দিয়েছিলাম। ওর ব্যাপারে সবাই ভালো বলে, আমি কখনো তার ব্যাপারে কোনো কমপ্লেন করতে পারি না। সেটা স্কুলে গিয়ে যদি আমি কোনো টিচারের সঙ্গে কথা বলতে যাই, যেরকম অপরাজিতা এই করেছে ওই করেছে, বলার আগে বলে কি অপরাজিতার মতো ভালো মেয়ে হয় না, ও যে কি লক্ষ্মী। গুণের মধ্যে আমার মেয়ে এখনো একদিক থেকে লক্ষ্মী আর কি, সে কথা শোনে। তবে আমি লক্ষ্য করছি যে সে আমার কথা শোনে, তার মায়ের কথা শুনতে চায় না। হ্যাঁ, বাবা ওকে লাই দেয় মাঝে মাঝে, সেই কারণে হয়তো অনেক সময় আমার কথা শুনতে চায় না, বাবার কথাটাই বেশি প্রাধান্য দেয়। তার পড়াশোনার সিস্টেমটা আমার কাছে পছন্দ হয় না। সে অগোছালো, পড়াশোনা না এমনি ব্যক্তিগত জীবনে সে খুব অগোছালো, সে কোনো গোছ গাছের ধার ধারে না, একদম আমার মতো আর কি। ও অনেক রাত জেগে পড়াশোনা করে, যেটা আমি পছন্দ করি না, আমি রাগ হই। ইদানিং দেখছি একটু আউটগোয়িং হয়ে উঠছে। এই যেমন আমি MA পাস করা পর্যন্ত আমার বাবা, পুত্র সন্তান, আমাকে এক রাতের জন্য বাড়ির বাইরে কোথাও থাকতে দেয়নি, কোনো আত্মীয়র বাড়িতেও না। কিন্তু আমার মেয়ে এখনই তার একটা বান্ধবী তার এই বাসায় এসে থাকে দুদিন, তো সে যে তার বান্ধবীর বাসায় 2 দিন থাকে। এটা অ্যাকচুয়ালি আমাদের সময় ছিল না, আমরা অনেকটা বাধ্যই মেনে নিচ্ছি যে ওরা পড়াশোনা করে একসঙ্গে। এই গ্রুপ স্টাডি এটা হয়তো ভালো, কিন্তু এটা নিয়েও আমার আপত্তি আছে। আমি লাকি মা যে ও খুব ভোরে ঘুম থেকে ওঠে এবং সে নিজে নিজে রেডি হয়, নিজে নিজে স্কুলে যায়। আমার এক্সপেকটেশন হচ্ছে যে একটা মানুষ কমপ্লিট হয় না, দোষগুণ মিলিয়ে সে হয়, কিন্তু তার একটা পরিমিতির জায়গায় তাকে যেতে হবে। এবং সেইটা আজকাল ডিসিশনের কতগুলো জায়গায় সে অন্য বন্ধুদের দেখে প্রভাবিত হচ্ছে। আমার পরামর্শ হচ্ছে যে তুমি বাবা মার থেকে আগে প্রভাবিত হও, কারণ বাবা মার থেকে বেশি কল্যাণ পৃথিবীতে কেউ চায় না। অপরাজিতা একটা অতিরিক্ত পাগল ধরনের একটা মেয়ে। ও কখন কি করবে, কেমন করে করবে, কেউ কখনো বলতে পারে না। অনেক রাগী, ওকে কিছু বললেই ও তোমাকে মাথার মধ্যে একটা জিনিস দিয়ে বাড়ি দেবে। ওর হার্ট অনেক পিওর, ও সবাইকে অতিরিক্ত ভালোবাসে, আর ওর সাথে থাকলে সব সময় হাসাহাসি করা যায়। টিচারদের পড়া সবসময় করে, ও অনেক রেগুলার, ফাঁকি টাকি দেয় না। ও অনেক সত্য একটা মেয়ে, ও কখনো মিথ্যা কথা বলবে না। ও যা বলবে ও তোমার মুখে বলবে। অনেক ভালো একটা বন্ধু, কারো পিছনে যে ও কখনো কারো বদনামি করে না। আমরা যদি কখনো কোনো বিপদে পড়ি তখন সবচেয়ে শেষে আমাদেরকে সাহায্য করতে আসবে। ও অনেক হেল্পফুল একটা ফ্রেন্ড। ওকে কখনো কোনো সমস্যা হলে ওকে জাস্ট তুমি ফোন করে বলবা যে এই সমস্যা, ওকে তারপর কিছু বলাও লাগবে না, ও নিজে নিজে শুরু করবে সলিউশন বের করা। চমৎকার। আমার আচ্ছা, আমি আপু এবং ভাইয়ার কমেন্টসে পরে আসবো, তার আগে তোমার বন্ধুদের কমেন্টসে আসি। তোমার একটা ফ্রেন্ড বললো যে তুমি অনেক রাগী, আসলে কি রাগী? না, মাঝে মাঝে একটু মেজাজ খারাপ হয়। তাই না? মুনু আপু কি বলবেন? হ্যাঁ, ও হচ্ছে
ওর যেটা আমার কাছে মনে হয় ফ্রেন্ডদের ক্ষেত্রে বা আমার ক্ষেত্রেও এটা হয়, যেমন আমরা এয়ারপোর্টে কোথাও যাচ্ছি, নিষেধ করা আছে যে এই জিনিসটা করা যাবে না, হয়তো লোশন নেওয়া যাবে না, আমি হয়তো লোশনটা ব্যাগে রাখলাম, আম্মু এটা করা যাবে না, হ্যাঁ ওইটা নিয়ে সে মেজাজ করবে এবং লোশনটা ফেলে দিতেই হবে। হ্যাঁ, আর আরেকটা জিনিস, তোমার একটা বন্ধু বলে তুমি অনেক সত্য একটা মেয়ে, মানে ইউ আর ভেরি ক্লিন বাই ইউর হার্ট, সো উইচ ইজ এ ভেরি গুড থিং। তো তুমি এটাতে কি বলবে? That's what she thinks. দ্যাটস হোয়াট শি থিংস। তুমি কি মনে করো, মানে এই গুণটা তুমি কার কাছ থেকে পেয়েছো? বাবা মার মধ্যে কার কাছ থেকে? দুজনই না? বাহ, চমৎকার। এবার তাহলে বাবা মার কথায় আসি, যে সুজিতার কথায় আসি, যে আপনি বলছিলেন যে গ্রুপ স্টাডিজ, আউটগোয়িং হয়ে যাওয়াটা কিংবা ফ্রেন্ডের সাথে হ্যাং আউট করাটা এখন এই সময়টা, এই জেনারেশনে এসে এটা তো একটা ছাড় দেওয়াই যায় নাকি? যুগ বদলেছে। না, ছাড় দিচ্ছি না তা নয়, আমি বলছি একটা পরিমিতি থাকা উচিত। আচ্ছা, এবং গ্রুপ স্টাডিজে যেটা হয় যে আমার তো একটা ব্রেন আছে, আমাকে ফাইনালি ওটার উপরই ডিপেন্ড করতে হবে, আমাকে কেন অন্যর হেল্প নিয়ে পড়াশোনা করতে হবে, এটা এক ধরনের ডিপেন্ডেন্সি গড়ে তোলে আর কি। একজন যদি ওইটুকু মানে সেলফ তার না থাকে, তার আত্মবিশ্বাস যদি না থাকে, পরীক্ষার হলে তো তার বন্ধু যে তাকে হেল্প করবে না। আমি এখানে একটু ওর হয়ে কথা বলবো, বিকজ যখন আমিও ও লেভেল করেছি, তো আমারও ওরকম গ্রুপ স্টাডিজের ব্যাপারগুলো আসতো, এবং ঠিক আমার বাবা মাও সেম জিনিসগুলো বলতেন। তো আমার একটা জিনিস জাস্ট শেয়ার করার ইচ্ছা, সেটা হচ্ছে যে আমরা মনে করি না অনেক সময় অনেকের ব্রেন একসাথে কাজ করলে জিনিসটা আরো বেশি সুন্দরভাবে ডেভেলপ হয়। তো সেক্ষেত্রে যখন ও গ্রুপ স্টাডিজ করছে ফ্রেন্ডসদের সাথে, নোয়িং যে হ্যাঁ শি ইজ ডুইং দ্য রাইট থিং, কোনো ওখানে যে আড্ডাবাজি হচ্ছে না, গল্প হচ্ছে না, কিছুই হচ্ছে না, জাস্ট পড়াশোনা হচ্ছে, তো সেক্ষেত্রে কি ওরা এটা হেল্প আউট না, করছে না? একটু আড্ডাবাজি হলেও অসুবিধা নেই, কারণ ওটা রিফ্রেশিং একটা ফ্যাক্টর হয়, হ্যাঁ। এটাতে তার হেল্প হচ্ছে, পড়াশোনা অনেকগুলো ব্রেন কাজ করছে। আমি বলছি পরিমিতির কথা, পরিমিতি। শুধু এটাই যেন না হয় যেমন ওর বাসায় পড়াশোনার প্র্যাকটিসটা কম, সে ঠিক পরীক্ষার আগে রাত জেগে পড়বে এবং সে হয়তো রাত্রি 1টা পর্যন্ত পড়েছে, আবার সে 4টার সময় অ্যালার্ম দিয়ে আবার ঘুমাবে, 2টা 3টা 3 ঘন্টা ঘুমিয়ে আবার উঠবে। এই রাত্রে জেগে পড়াটা আমার কাছে আমরা কেউই পছন্দ কিন্তু করি না। ওর যদি একটা রেগুলার প্র্যাকটিস হয় বাসায়, যখন বন্ধুদের সঙ্গে দরকার হচ্ছে করছে ফাইন, কিন্তু একটা স্টুডেন্টকে কিন্তু তার ছাত্র জীবনে একটা রেগুলার স্টাডিজের মধ্যে থাকতে হবে, এইটা সে ফাঁকিবাজি করছে। আমার রেগুলারলি পড়তে ভালো লাগে। চমৎকার। আসলে ওর অপরাজিতা একটি সত্য মেয়ে। সত্য, এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাচ্ছিলাম, ওর ফ্রেন্ড এক্স্যাক্টলি অপরাজিতা যে আসলে একটা সত্য মেয়ে, সেটা আমরা প্রমাণ পেয়ে গেছি। অপরাজিতা, তোমার বাবা মা তোমার সম্পর্কে অনেক গুণের কথা বললেন, তোমার অনেক গুণের কথা তারা বলেছেন, এবং সেই সাথে তোমার ছোট ছোট একটা দুটো দোষের কথাও বলেছেন। এবার তোমার কাছে আমার প্রশ্ন, মা বাবার গুণের কথা তুমি শুরুতেই বলেছো, আবারও শুনবো, বাট মায়ের কোন জিনিসটা কিংবা বাবার কোন জিনিসটা তোমাকে অ্যানয় করে? আম্মু অনেক বকে আর বাবা অনেক টেলিফোনে কথা বলে। আচ্ছা, ওকে। তো সুজিতা, আপনি কি বলবেন? আমার টেলিফোনের কথার জন্য আসলে ওর কোনো সমস্যা হয় না, আমি টেলিফোনে কথা বলি দেখে মুনমুন আমার উপরে খুব বিরক্ত হয়, এই বিরক্তিটা ওকে প্রভাবিত করে। আচ্ছা, আচ্ছা। প্রবলেম ইজ মুনমুনা না, আপুকে ও বলবেন? এরকম করছে, কি বলতে চায় শুনি। না, বাবার সাথে টেলিফোনের কথাটা বিরক্ত হই যখন বাবার কাছে একটা খুব জরুরি কথা নিয়ে যাচ্ছি এবং বাবা ফোন কানে ধরে বলছে যাও, তখন আচ্ছা, এই জিনিসটা তোমাকে হ্যাঁ। অ্যানয় করে না, অনেক, ও okay. কিন্তু জানে না, আমি কিন্তু সবসময় যাই বলি না, আমি যখন যাই বলি তখন হ্যাঁ, আমি ইম্পর্টেন্ট, তার থেকে ইম্পর্টেন্ট হ্যাঁ, কোনো কোনো একটা বিষয় আলাপ ইয়েতে। করছি, না অ্যাকচুয়ালি হয়তো এমন একজন মানুষের সঙ্গে কথা বলছি যেটা আমি ওভাবে আউটরাইট ছেড়ে দিতে পারি, দেওয়া যায় না। এটা কিন্তু ওকে বুঝতে হবে। আর আমাকে রাগের বিষয়টা হচ্ছে কি, একটু সাফাই দেওয়া উচিত, যেটা হচ্ছে যে মারা যেটা করে, টাইম মতো গোসল করো, টাইম মতো ঘরটা গোছাও, হ্যাঁ সময় মতো কিছু কাজ করো, সেগুলো বলতে হয়। সেগুলো তার স্কুল থেকে ফেরার পরে আর কোনো কথা শুনতে তার ভালো লাগে না। আর খাওয়া নিয়ে খেয়ে নাও করতে করতে হয়তো রেগে যাই। অপরাজিতা কিন্তু বাবা মা সম্পর্কে কিছু বলেছে আমাদের কাছে কানে কানে, সামনাসামনি তো বললোই যে আপনি বেশি বকেন আর আপনি ফোনে কথা বলেন সব সময়। তো দেখা যাক আমাদের কানে কানে অপরাজিতা আরো কি বলেছে। প্রিয় দর্শক, চলুন তাহলে আমরা সবাই মিলে দেখে আসি অপরাজিতা তার বাবা মা সম্পর্কে কি বলেছে। আমি যেই খাবার খেতে পছন্দ করি ওগুলা খেতে মানা করে না, কিন্তু ওইগুলা খাওয়ার জন্য আমার লাঞ্চ ডিনার মাঝে মধ্যেই স্কিপ হয়, ওটার জন্য বকা খাই। পড়ালেখা করতে খুব একটা প্রেশার দেয় না, কিন্তু বাবা খুব রাগ করে মাঝে মধ্যে এবং বলে যে আমি রেগুলারলি পড়াশোনা করি না, যেটা করি না, আমি বই নিয়ে বসি না অলমোস্ট। বাবা আমাকে নিয়ে মাঝে মধ্যেই সিনেমা দেখে, বাবার সাথে অনেক কিছু শেয়ার করি যেগুলো আম্মুর সাথে করে না। বাবার সাথে আমার বন্ধুত্বটা একটু ডিফারেন্ট, আম্মুর সাথে আমার সবসময় টাইম স্পেন্ড করা হয়, কিন্তু আমার টিনেজ লাইফ শুরু হওয়ার পর থেকে আম্মুর সাথে আমার বেশিরভাগ টাইম স্পেন্ড করা হয় ঝগড়া দিয়ে। বাবা আর আম্মুর ঝগড়া খুবই মানে
ফানি রিজন নিয়ে হয়। যেমন বাবা আর আমার স্বভাব একটু সিমিলার। আমরা বাথরুমে পেস্টের ঢাকনাটা খুলে রেখে আসব, কলটা একটু বন্ধ না করে বেরোয় আসব, লাইটটা অন করে রেখে আসবার। আম্মু এই ছোট ছোট বিষয়ে খুব বিরক্ত হয় এবং এটা নিয়ে আম্মু তুমুল গন্ডগোল করে বাসায়। মানে আই ফিল লাইক একটা সুইট ফ্যামিলি আপনাদের, এবং খুব ছোটখাটো বিষয়গুলো নিয়ে যেগুলো আসলেই ফানি সেই সব বিষয় নিয়ে গন্ডগোল। তো মুনমুন আপু কি বলবেন এই ছোটখাটো বিষয় নিয়ে গন্ডগোল কিংবা ঝগড়াঝাটি করতে আপনার কেমন লাগে? ভালোই লাগে আসলে, এটাই না তো না না, life, এটা না? যত এখন ভালো মনে হচ্ছে স্মুথ থাকে না বিষয়টা, এটা খুব সিরিয়াস পর্যায়ে চলে যায়। এখান থেকে বাড়তে বাড়তে আম্মু 20 বছর আগে কি হয়েছিল ওইটা টেনে আমি মুনমুনকে একটা জিনিস বোঝাতেই ব্যর্থ, সেটা হচ্ছে যে পৃথিবীতে কমপ্লিট পারসন বলে কিছু হয় কিছুই নেই। নেই। কিছু না কিছু দোষ ত্রুটি, যেমন আমার মধ্যে যেই হয়তো একটা অন্য মানুষ দেখা যাবে যে তার ওই দোষগুলো নাই, তার আরো সিরিয়াস কিছু দোষ আছে। মুনমুনের দোষ আছে কিছু, আমি তো সেগুলো মেনে নিয়েছি, অ্যাডজাস্ট করে নিয়েছি। না, দিস ইজ হোয়াট লাইফ ইজ, দিস ইজ হোয়াট Exactly. কম্প্রোমাইজ ইজ। এক্স্যাক্টলি। ওকে, সো এই জিনিসটা আমার মনে হয় তুমি আজকে বাবা বললেন, মা বললেন, তোমারও ভবিষ্যৎ লাইফের জন্য এই জিনিসটা শেখা জরুরি যে কিভাবে কম্প্রোমাইজ করে কিভাবে মেনে নিয়ে জীবনে এগিয়ে যেতে হয়, তাই না? আচ্ছা, এবার আরেকটা খুব সিরিয়াস একটা প্রশ্নে আমি যাব, সেটা হচ্ছে যে এরকম অনেক সেলিব্রিটি কাপলই কিন্তু আছেন, কিংবা অনেক, শুধু সেলিব্রিটি বলবো না, এরকম ওয়ার্কিং পারসনস বাবা মা অনেকেই আছেন আমাদের এখনকার জেনারেশনে। তো মেয়েরা অনেক বেশি কাজ করছে, তো তাদের ঘরেও সন্তান আছে, তারাও বড় হচ্ছে। সেই সব বাবা মাদের প্রতি কিংবা সেই সব বাচ্চাদের প্রতি আপনাদের মানে অ্যাডভাইসটা কি থাকবে? আগে সুজিত বলেন। সুচিতা বলুন। বাবা মা তো ব্যস্ত, বিশেষ করে যারা মিডিয়াতে আছেন তাদের কিন্তু দিন রাত অনেক সময় সমান হয়ে সমান যায়। হয়েছে। অনেকে সকালবেলা বেরোবার সময় বাচ্চাকে দেখে যান না, এসে দেখছেন বাচ্চা ঘুমোচ্ছে। আজকাল অবশ্য বাচ্চারা অনেক রাত জাগে, দেখলেও সেই সময় ওইভাবে মানে ইন্টারাকশনের স্কোপটা হয়তো থাকে না। তো সেইটা সপ্তাহে কোনো না কোনো একটা সময় বের করে বাচ্চাদেরকে তাদের একটু ব্রিফ করতে হবে, একসঙ্গে নিয়ে একটু বসে একটু খাওয়া হোক, কোনো একটু বাইরে যে একটু সময় স্পেন্ড করা হোক, এবং একটু বোঝানো যে আমরা এটার মধ্যে দিয়ে যাই, তার মানে এটা মনে করো না যে তোমাদের প্রতি আমাদের কোনো টান নেই, ফিলিং নেই, এটা আমরা আমাদের কাজের জন্য করছি, আমাদের কাজের টাইপটা হচ্ছেই। বাচ্চাদেরকেও আমি সেটাই অ্যাডভাইস করবো। বাচ্চারা এখানে একটা অন্য অ্যাডভান্টেজ পায়, এবং যেটা অনেকেই খুব মানে খারাপভাবে ব্যবহারের সুযোগ পায়, কতটুকু ব্যবহার করে সেটা বলবো না, সুযোগ পায়। সেটা হচ্ছে যেহেতু গাইডেন্স থাকছে না, বাবা মা যেহেতু থাকছে না বাসায়, নানান রকমের প্রলোভন তো আছেই। তো সেই দিকে তারা যাওয়ার আগে যদি তারা চিন্তা করে যে আমার আসলে জীবনে করণীয়টা কি। ইন্টারনেট আজকাল সব বাচ্চাদের হাতেই আছে, তারা অনেক কিছু নিজেরা সেখান থেকেও বের করে নিতে পারে যে একটা মানে সাকসেসফুল পার্সনের লাইফ কি সেটা। তাদেরকে এটাই বলবো যে তুমি মনে করো যে ইন অ্যাবসেন্স অফ ইউর প্যারেন্টস, এটা তোমার দায়িত্ব টু লুক আফটার ইউর সেলফ, এবং তুমি ভালো থাকার চেষ্টা করো। ভালো মন্দও খুব আপেক্ষিক ব্যাপার, কিন্তু সেই আপেক্ষিকতাটুকু বুঝে তুমি ভালো থাকার চেষ্টা করো, এটুকুই আমার অ্যাডভাইস। রাদার দ্যান মিসআন্ডারস্ট্যান্ডিং ইউর প্যারেন্টস। আর মুনমুন আপু, এবার আপনি বলেন। আসলে সাজেশন, যারা ওয়ার্কিং মাদার মানে মিডিয়া ছাড়াও যারা কাজ করছেন, হ্যাঁ, তাদেরকে সাজেশন দেওয়ার কিছু নাই। কারণ হচ্ছে যে তারা অনেকে অনেক সময় পেরে ওঠেন না। যেমন আমি আমারই এক কাজিনকে দেখেছি যে তার অফিস আমেরিকান এম্বাসিতে চাকরি করে, বেরোতে হয় তাকে অনেক সকালে 7টা সাড়ে 7টার মধ্যে অফিস খুলে যায়, কিন্তু বাচ্চা কোথায় রেখে যাবে, কিভাবে রেখে যাবে ম্যানেজ করতে পারছেন, তাকে তুমি কি সাজেশন দেবে? হ্যাঁ, সেই সমস্ত দিক থেকে হয়তো দেখা যায় যে মানে তারা অনেক নানানভাবে অ্যাডজাস্ট করার চেষ্টা করে বাচ্চার সঙ্গে, ফ্যামিলির সঙ্গে। তা আমাদের যেহেতু একান্নবর্তী পরিবারগুলো নেই এখন, তো একান্নবর্তী পরিবার যদি থাকতো, বা যদি এরকম দুই বোন বা ননদ ভাবি কাছাকাছি যদি থাকা যায়, সেক্ষেত্রে হয় কি একজন যদি যায় আরেকজন নিজের আত্মীয় যত যাই হোক তারপরেও দেখে। হ্যাঁ, এই জিনিসটা আমার মানে যদি হয়, এটা সম্ভব কিনা জানি না। এই ক্ষেত্রে আমার মনে হয় আমি আসলে খুব একটা সাজেশন দিতে চাই না। অপরাজিতা, তোমার কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে যে যখন তোমরা ফ্রি টাইমটা পাও তখন তোমার বাবা মা তোমাকে নিয়ে কি করে? মানে বাসায় বসে আড্ডা দাও, নাকি বাবা মা ওই দিন নিজেদের মতো রেস্ট নেয়, তুমি বোরিং টাইম পাস করো, কি করো তোমরা? আমি আর বাবা মুভি দেখে, কিন্তু আম্মু ঘর পরিষ্কার করে। যেহেতু আমরা মোটামুটি দুজন ঘর বাড়ি বিধ্বস্ত করে দিই, ও যখন সময় পায় ওটা ঠিকঠাক করে। ও এবং সারাদিন বাবা ধরে- বলে
যে আমাদের কাজ নোংরা করে এই জন্য আমরা করছি, তুমি পরিষ্কার করো। এক্স্যাক্টলি। সো মাকে তো তোমরাই প্রবলেমটা দিচ্ছ। আচ্ছা মুনমুনা পশুদে, আমি একটা আরেকটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে যখন একটু ফ্রি টাইম পাওয়া হয়, ভ্যাকেশন, সেটা কি ঢাকার বাইরে কিংবা দেশের বাইরে কিংবা একটু বাসার বাইরে কি যাও? আসলে আমাদের ওই অর্থে ভ্যাকেশন নেই, কিন্তু আমরা যখন বিদেশে ট্যুরে যাই, ও যেহেতু নিজে ভালো নাচে, এখন ওকে আমরা আমাদের দলের মধ্যে নিয়ে নিই। আমরা তিনজন মিলেই অনেক দেশে গেছি, আমরা তিনজনই প্রোগ্রাম করি, আমাদের তিনজনেরই শো একসঙ্গে, ওটা ফুল শো আর কি। তো সেইভাবে তার ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া অনেক জায়গায় ঘোরা হয়ে গেছে। ওইটাকে আমরা প্রোগ্রাম এবং ভ্যাকেশন বানিয়ে ফেলি। ওখানে আমরা অন্যান্য এন্টারটেইনমেন্টের অন্যান্য এগুলোকে, মানে আমাদের প্রোগ্রামটা মূলত প্রোগ্রামটা ধরে রাখি যে আমাদের প্রোগ্রামটা শেষ হোক, তারপর আমরা বেড়াবো। আচ্ছা, এবার আমরা অনুষ্ঠানের একেবারে প্রায় শেষ পর্যায়ে এসে গেছি, বাট শেষে একটা আমার মনে হয় সারপ্রাইজই হবে আপনাদের জন্য। একটা সারপ্রাইজ আমি আমার পক্ষ থেকে, আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে দিতে চাই। অপরাজিতার জন্মের আগে থেকেই ওর বাবা মায়ের সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক, এবং সেই সম্পর্ক যত দিন গিয়েছে ততই আরও বেড়েছে। অপরাজিতা ওর মা মুনমুনের মতো অসাধারণ নাচে, এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা জানি না যে ও ওর বাবা সুজিতের মতো অসাধারণ গান গায়। গত বছর ইন্ডিয়াতে অনেকগুলো দেশের সমস্ত সার্ক কান্ট্রিগুলোর একটা কম্পিটিশন হয়েছিল গানের, এবং সেখানে ও চ্যাম্পিয়ন হয়ে এসেছিল। এবং ও শুধু যে গানে চ্যাম্পিয়ন হয়েছে তা নয়, ও পুরো টিমটার লিডার ছিল। তাদের পাসপোর্ট পাস করা থেকে শুরু করে তাদের মেকআপ করা, শাড়ি পরানো, সব কিছু সে করেছে। এবং এই জিনিসগুলো তার শিক্ষকরা এমন গৌরবের সঙ্গে বলছিল, আমি খুব অহংকার বোধ করেছি। আমি বুঝতে পারি যে এই বয়সেই যখন সে এতগুলো গুণের অধিকারী, সে ভালো অভিনয় করে, সে অসাধারণ ভালো ছাত্রী। আমি বিশ্বাস করি যে ও ওর বাবা মা দুজনকেই ছাড়িয়ে যাবে। বাহ, চমৎকার চমৎকার চমৎকার। কেমন লাগলো সারপ্রাইজটা মুনমুন আপু? আমি অবাক হলাম। দাদা অপরাজিতাকে ভীষণ ভালোবাসে। অপরাজিতা, তুমি কি বলবেন? আমার কোনো আইডিয়া ছিল না যে ওনার আমার ব্যাপারে এত ভালো একটা ইমপ্রেশন, এবং উনি এত গুণী একজন মানুষ। মানে আই ফিল ভেরি অনার্ড। ওকে, ফাইনালি আমাদের বেসিক্যালি যাকে নিয়ে এই প্রোগ্রামটি সাজানো, প্রজন্ম কথা, আমাদের অপরাজিতা। অপরাজিতা, তুমি দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? আসলে বাবা মা যা বলে শুনতে চাই, কিন্তু মোস্ট অফ দ্য টাইম ইচ্ছা করে না বা পেরে উঠি না। তো চেষ্টা করব শোনার এরপরে, কিন্তু জানি না কতটুকু করতে পারবো। আচ্ছা, ওকে, আমরা আশা করছি যে সবকিছু সুন্দর হবে, এবং ভবিষ্যৎটা তোমাকে নিয়ে তোমার বাবা মা যেভাবে দেখেছেন ঠিক তেমন করেই এগিয়ে যাবে। তুমিও যেভাবে চাইছো তোমার ভবিষ্যৎটাকে দেখতে, সেভাবেই এগিয়ে যাবে, সবকিছু অনেক সুন্দরভাবে যাবে। আমরা অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। আপনাদেরকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে, এনটিভির পক্ষ থেকে এবং প্রজন্ম কথার পক্ষ থেকে। তোমাকেও ধন্যবাদ। তুমি খুব সুন্দর করে উপস্থাপনা করে অনেক কিছু বের করে আনলে, যেগুলো আমরা বাসাতে বসে ভাবিনি। খুব ভালো লাগলো। ওকে, থ্যাংক ইউ মুনমুন আপু। প্রিয় দর্শক, এখানে শেষ করছি আমরা আমাদের আজকের প্রজন্ম কথা। আগামী পর্বে হাজির হবে আরও দুজন উজ্জ্বল নক্ষত্র এবং তাদের পরবর্তী প্রজন্ম। সেই এপিসোডটি দেখার আমন্ত্রণ রইল। এখানেই বিদায় নিচ্ছি আরও একবার। নওশীন নাহারিন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সাথে থাকবেন।